দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের স্টার কৃষিতে। সাথে আছি আমি ফয়জুল সিদ্দিকী। আমরা জানি যে নির্বাচনের আগে বিএনপি ইশতেহারে ঘোষণা করেছিল যদি সরকার গঠন করতে পারে তাহলে তারা কৃষকদের জন্য কৃষক কার্ড করবে, এবং বিএনপি নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করেছে এবং কৃষক কার্ড ইতিমধ্যে কাজ শুরু করেছে। আসলে এই কৃষক কার্ড কি, কেন এবং কৃষকের জন্য কতটুকু সহায়ক হবে, কতটুকু কার্যকর হবে দেশের অর্থনীতির জন্য, এ নিয়ে আজকে আমরা কথা বলবো। এই জন্য আমাদের সাথে অতিথি হিসাবে আছেন দুজন। একজন হচ্ছেন সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, এবং আমার বামে রয়েছেন ডক্টর আব্দুল মজিদ, একজন কৃষি অর্থনীতিবিদ এবং এই কৃষক কার্ড যে প্রকল্প এবং এই প্রকল্পের উনি একজন সদস্য। আমরা শুরুতেই যেতে চাই আনোয়ার ফারুক আপনার কাছে। এই যে কৃষক কার্ড, এটি অনেক সময় আলোচনা হচ্ছিল, আমরা দেখছি যে বিগত 10-15 বছর ধরে এটি নিয়ে আলোচনা হচ্ছিল, কিন্তু কোনোভাবেই এই কৃষক কার্ড কৃষকের কাছে পৌঁছায়নি। অবশেষে বিএনপি এই পদক্ষেপটি নিয়েছে। আপনি যেহেতু এই মন্ত্রণালয়ে দীর্ঘদিন দায়িত্বে ছিলেন, আসলে কৃষক কার্ডটি কি কারণে তখন হয়নি? ধন্যবাদ আপনাকে। আসলে কার্ড হয়নি তা না, কার্ড কিন্তু একটা দিয়েছিল, আগে সরকার একটা কার্ড দিয়েছে, বাট এটার কোনো ইউজ নেই। আমার কথা হলো যে আমরা কার্যকরী নেই। আমার কার্ডটা কেন আমাকে বুঝতে হবে। আমাকে একটা কার্ড দিতে হবে যে কার্ডটা অর্থবহ হয়, কার্ডটা আমি ইউজ করতে পারি। আগের কার্ড তো একটা কাগজ, জাস্ট আপনার একটা আইডেন্টিটি কার্ডের মতো আপনি ফেলে রাখছেন, এটাতে কোনো কাজ হয়নি। এই কার্ডে কোনো ইনস্ট্রাকশনস নেই আপনি কোথায় ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন। যে আমরা এখন যে কার্ডটার কথা বলছি, যে কার্ডটা নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ সংগ্রাম করছি, যে কৃষকের তথ্য উপাত্ত সংগ্রহ আমাদের দেশে একটা দুর্বলতা। আমরা কৃষিতে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না, ফসলের সিদ্ধান্ত আমরা নিতে পারি না, কি পরিমাণ ফসল উৎপাদন হয়েছে, কি পরিমাণ কৃষক কোন ফসল চাষ করে, কোনো তথ্যই আপনি সঠিক সময়ে পাবেন না। সুতরাং আমরা যদি এটাকে ডিজিটাইজ করতে পারি আমাদের এক্সটেনশন সার্ভিসের কৃষক পর্যায়ে, তাহলে আমার যে সুবিধা হবে যে এখন আপনি আজকে বসে বলতে পারবেন যে এই মুহূর্তে কতটুকু জমিতে ধান আছে, এই মুহূর্তে কতটুকু জমিতে ভুট্টা আছে, এই মুহূর্তে কতটুকু জমিতে আলু আছে, কতটুকু জমিতে শাকসবজি আছে। সেই তথ্য বহর জন্য আমরা মনে করি একটা ডিজিটাল কার্ড কৃষকের থাকা দরকার। এবং এই কার্ডটা শুধু তার কার্ড হবে না, ইট হ্যাজ টু বি লিঙ্কড উইথ ন্যাশনাল আইডি কার্ড, যাতে সে এই কার্ডটা ব্যবহার করে সে একটা কার্ড দিয়েই সে তার ঋণ প্রাপ্তি, তার সার কিনতে গেলে, বীজ কিনতে গেলে তাকে যাতে প্রায়োরিটি এবং সে আইডেন্টিটি তাকে নিশ্চিত করে যে তিনি একজন কৃষক এবং তার পাওয়ার অধিকার আছে এবং ন্যায্য মূল্য পাবেন, উনি চ্যালেঞ্জ করতে পারেন। কারণ এখন আপনি দেখেন আমাদের দেশে যে কৃষি ঋণে 40,000 কোটি টাকা ব্যয় হয়, আমার তো 5%ও কিন্তু আমার কৃষকরা পায় না, কারণ অ্যাক্সেস টু ফাইন্যান্স তাদের নাই, তাদের ব্যাংকে যেতে পারেন না ডিস্টেন্সের কারণে, এবং তাকে পরিচয় দিতে হয়, তাকে দালাল ধরতে হয় টাকা আনতে গেলে। সো এই যে কার্ডটা যখন তাকে প্লেস করবে, এই কার্ডটাই তার সব কিছু তথ্য থাকবে। সুতরাং এই কার্ডের উপর ভিত্তি করে ব্যাংক তাকে লোন দিতে পারবে। আমরা মনে করি আমরা আজকের কৃষি যে পরিবর্তনটা চাচ্ছি, আমরা কমার্শিয়াল এগ্রিকালচার করছি, আমরা উৎপাদন বাড়ানোর জন্য কাজ করছি, সেখানে ইনভেস্টমেন্টের প্রয়োজন। সেই ইনভেস্টমেন্ট তো আমাদের দেশের গরিব কৃষক করতে পারবে না যদি তাদের ঋণ প্রবাহ না থাকে। সুতরাং আমরা মনে করি যে একটা অর্থবহ কার্ড আমাদের হওয়া উচিত, কাগজের কার্ড নয়, যে কার্ডটা কৃষক ব্যবহার করতে পারবে তার ইনপুট সংগ্রহের জন্য, ব্যবহার করতে পারে তার আউটপুট বিক্রির জন্য, ব্যবহার করতে পারে তার প্রয়োজনে অর্থ সংগ্রহের জন্য, এবং তার যে কোনো কাজে যাতে কার্ডটা ব্যবহার করে তার তথ্যপত্র, এবং সরকার যাতে তার কার্ডের তথ্যপত্র দিয়ে বলতে পারে যে আজকে আমার বাংলাদেশে কোথায় কোন ফসল কতটুকু কর্তন হয়েছে, কতটুকু উৎপাদন হয়েছে, কতটুকু বাজারে যাচ্ছে, যাতে আমি ফিঙ্গার আমার নখের মাথায় থাকে, আঙ্গুলের মাথায় থাকে। আমাদের এই কার্ড যে হবে কৃষকের কার্ড, এই কৃষক কার্ডের যে বাস্তবায়ন কমিটি, এই কমিটির একজন সদস্য কৃষিবিদ ডক্টর আব্দুল মজিদ আছেন। আমরা আসলে জানতে চাই এই যে কার্ডটা হবে, এই কার্ডে আসলে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটি বললেন সাবেক কৃষি সচিব, যে ডেটাবেস, এই ডেটাবেসে আসলে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে যে কারণে কৃষকের জন্য এই কার্ডটা অপরিহার্য হবে? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমাদের দর্শক যারা আমাদের এই আজকের অনুষ্ঠান দেখছেন সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমাদের সাবেক কৃষি সচিব স্যার বলেছেন যে কার্ডের গুরুত্ব কতটুকু। আমরা যেটা বলছি যে আপনারা নির্বাচনে দেখেছেন, নির্বাচনে তফসিল হওয়ার পরে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রতিটি সমাবেশেই বিএনপির 8টি পরিকল্পনার কথা বলেছিলেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ছিল কৃষক কার্ড, এবং কৃষক কার্ডের তার মূল যে উদ্দেশ্যটি আপনারা দেখেছেন সেটি হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতির কিন্তু মূল চালিকা শক্তি হচ্ছে কৃষক, অথচ আমাদের কৃষক কিন্তু তার প্রাপ্ত সম্মান পায় না। তো মাননীয় প্রধানমন্ত্রীর একটা চাওয়া ছিল যে আমাদের বাংলাদেশের যে কৃষক, সেই কৃষককে আমরা একটি মর্যাদাপূর্ণ পরিচয় দিতে চাই কৃষক কার্ডের মাধ্যমে। এটা একটি। আরেকটি বিষয় আপনি খেয়াল করেছেন যে বিএনপির একটি দল বলেছিল যে বিএনপির সময় দুর্নীতি বেশি হয়েছিল। এটা আসলে ভুল। বিএনপির সময় দুর্নীতি কমা শুরু হয়েছিল, এবং মাননীয় প্রধানমন্ত্রীর এটি একটি টার্গেট ছিল যে সরকারি যে সকল সুযোগ সুবিধা কৃষকদেরকে দেওয়া হয় সেটাতে যেন কোনো দুর্নীতি না হয়।
এজন্যই উনি বলেছিলেন যে সরকারি প্রতিটি সুবিধা এবং কৃষক যেটা বিক্রি করে ফসল সেটাও যেন কৃষক কার্ডের মধ্যে হয়। যখনই আমরা অনলাইন বেস সব কিছু করবো তখন কিন্তু আলটিমেটলি দুর্নীতি এখানে কমে যাবে। মূলত এই দুটি উদ্দেশ্য ছিল এখানে। আমি যদি কৃষক কার্ডের কথা বলি, যে কৃষকের প্রত্যাশা, কৃষক কি পাবে, এখানে উনি বক্তব্যে বলেছিলেন যে একটি কৃষক কার্ডে 10টি সেবা, আপনারা হয়তো খেয়াল করছে, এক কার্ডে 10 সেবা, এই 10টি সেবার কথা বলেছিলেন। এখানে গুরুত্ব দিয়েছিলেন হচ্ছে ন্যায্য মূল্যে কিভাবে কৃষির যে উপকরণগুলো, বিশেষ করে বীজ, কীটনাশক, সার কিভাবে কৃষককে দেওয়া যাবে। পাশাপাশি বলেছিলেন যন্ত্রপাতি সুবিধাটি সরকার ভর্তুকি দেয়, এটা কিভাবে কৃষক সঠিকভাবে পাবে, এরকম 10টি সেবার কথা বলেছিলেন। আমি যদি একে একে বলি তাহলে স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতির কথা বলেছিলেন, সরকারি ভর্তুকি প্রণোদনার জন্য সঠিকভাবে তাদের কাছে পৌঁছে, এবং স্বল্প ব্যয় সেচ সুবিধা। আপনারা জানেন যে সেচের ক্ষেত্রে কিন্তু কৃষক, এখনও বাংলাদেশের কৃষক কিন্তু জানে জমিতে পানি বেশি থাকলে হয়তো ভালো, কিন্তু আসলে আমরা যারা গবেষক তারা মনে করি জমি যদি একটু শুকানো, একটু ভিজানো হয় তাহলে ফসল বেশি হবে। এই সেচ সুবিধার কথা বলেছেন। আরেকটি কথা যেটি স্যার বলেছেন, কৃষকের মূল একটি সমস্যার সৃষ্টি হয়, সেটা হচ্ছে কৃষি ঋণ। কারণ তাদের ওই যে কাগজপত্র ব্যাংকে দিতে তারা ঋণ পায় না। তো আমাদের এই কৃষক কার্ডে এমনভাবে ভূমি, অর্থাৎ জমির খতিয়ান থেকে শুরু করে খারিজ প্রত্যেকটি ডাটাবেস এই কৃষক কার্ডে আসবে। এখানে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতা। আমি ঠিক এই প্রশ্নটা আপনাকে করেছিলাম আর কি, যে আসলে কি কি থাকবে। হ্যাঁ, এইখানে এই যে জমির প্রত্যেকটি রেকর্ড থাকবে, কোন মাঠে জমির খতিয়ান থাকবে, এটা যেন কৃষক কার্ড, কৃষক কোন খাতে কোন ফসলের ক্ষেত্রে ঋণ নেবে সেটা যদি ব্যাংক ম্যানেজারকে দেয়, ব্যাংকে গিয়ে দেয়, তাহলে এই কার্ডে তারা যখন পাঞ্চ করবে তারা যেন বুঝতে পারে যে এই কৃষকের এই পরিমাণ জমি আছে, এই ফসল করবে, তাহলে যেন সহজ শর্তে সে কৃষি ঋণটি পেতে পারে। এটা একটি বিষয়। আর একটি বিষয় হচ্ছে বীমা সুবিধা। এটা কৃষকের যে বীমা সুবিধা, এটা কিন্তু বাংলাদেশে সঠিকভাবে ডিস্ট্রিবিউট হয়েছে কিনা এটা আমি বলতে পারবো না, স্যার হয়তো বলবে। তো আমি বলি এই কৃষক কার্ডে যদি ডাটাবেস থাকে তাহলে কোন এলাকাতে বন্যা হলো অথবা কোন এলাকাতে টর্নেডো হলো, আমরা ডাটাবেসের মাধ্যমে কিন্তু ওই কৃষককে খুব সহজেই স্যার আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং বীমা সুবিধা তাদেরকে দিতে পারবো। তারপর কৃষি পণ্যের যে বিক্রয়ের সুবিধা সেটা থাকবে। পাশাপাশি আমাদের বাংলাদেশে কিন্তু প্রত্যেকটি গবেষণা প্রতিষ্ঠান, প্রশিক্ষণ প্রতিষ্ঠান কিন্তু বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকে, সেগুলোর একটি প্রশিক্ষণ যেন তারা অ্যাপসের মাধ্যমে সহজে পেতে থাকে, এটাও কিন্তু লিঙ্ক করা থাকবে কৃষক কার্ডে। তো এরকম 10টি সুবিধা থাকবে। বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বারবার বলছেন যে বৃষ্টি কখন হবে এটা আমার কৃষক জানে না, অর্থাৎ আবহাওয়ার ফোরকাস্ট যেন কৃষক জানে, এটার একটি প্রক্রিয়ার মধ্যে থাকবে। অর্থাৎ আজকে বৃষ্টি হবে, কৃষক যদি জানে সে কিন্তু আজকে জমিতে সার দিবে না, আগামীকাল দিবে। কারণ বৃষ্টি এখন সার দিলাম, বৃষ্টি যদি হয় তাহলে এটা সারটা ফ্লাশ ফ্লাট হয়ে যাবে, তাহলে উপকার হবে। তো এই কথাটি মাননীয় প্রধানমন্ত্রী বলছেন। এরকম 10টি সুবিধা কৃষক কার্ডে দেওয়ার একটি চেষ্টা চলছে, যেটা পর্যায়ক্রমে বাংলাদেশের কৃষককে দেওয়া হবে। আপনি যেটি বলছেন সার, বীজ এবং কীটনাশকের কথা, আমরা যেটা দেখি যে আসলে কৃষকের মূল সমস্যাই কিন্তু 4-5টা। এর মধ্যে সার, কীটনাশক এবং বীজের যে দাম, এটা একটা উচ্চ মূল্যে কেনা। আরেকটা হচ্ছে স্যার, যেটা আমরা যদি এইভাবে বলি যে তাদের যে উৎপাদিত মূল পণ্য, এই পণ্য বিক্রি করতে গিয়ে তারা দাম পায় না। একদিকে তারা উচ্চ মূল্যে উপকরণ কিনছে, একদিকে তারা ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে পারছে না। এই যে সমস্যা, এই সমস্যাটা স্পেসিফিকভাবে আমরা যদি বলি, এই কার্ড আসলে কিভাবে সমাধানটা করবে? শুধুই কি হচ্ছে ভর্তুকি, নাকি এখানে আরো কোনো মেকানিজম? না, এটা দুটো বিষয় হতে পারে। একটা হতে পারে, দেখেন আপনি করোনার সময় যখন কোভিডের সময় আগে সরকার 5,000 কোটি টাকা কৃষকের জন্য বরাদ্দ দিয়েছিলেন, 5 বছরে কিন্তু কোনো কৃষকের কাছে টাকাটা পৌঁছানো যায়নি। ওয়ারেজ আপনি গার্মেন্টস সেক্টরে যখন 5,000 কোটি টাকা দেওয়া হলো, 5 দিনেই টাকাটা ডিসবার্স হয়ে গেল, অনলি বিকজ যে তাদের ডাটাবেস অ্যাক্সেসটা ছিল না। এখন আপনার যখনই সরকার ধরেন আজকে পেঁয়াজ চাষি কোথাও ক্ষতিগ্রস্ত হলো, আমার ডাটাবেসে আছে যে 2 লক্ষ পেঁয়াজ চাষি কোথায় ফরিদপুরে বন্যা হয়েছে, সো আমি ফরিদপুরের ওই 10,000 বা 5,000 বা 200 কৃষককে আইডেন্টিফাই করে তাকে সাপোর্টটা টাকাটা পৌঁছাতে পারবো তার কাছে, তার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। বিকজ তার কার্ডে কিন্তু তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা থাকবে, ডাটাবেসটা থাকবে। সুতরাং আমি তার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবো, আমার মাঝখানে আমাকে ফরিয়া ধরতে হবে না, দালাল ধরতে হবে না, কৃষক বিষয়ে আমাকে ঘোরার সময় দিতে হবে না। এটা একটা বড় সুবিধা হবে। দ্বিতীয়টা হলো যে আপনার ইনপুট কেনার ক্ষেত্রে আমাদের যে সমস্যাটা হবে, আমি মনে করি যে আমার যারা সেলার, আউটলেট যেখানে বিক্রি করে, তাদের কাছে সেটাকে অ্যাক্সেস করার মতো সে মেশিনটাও থাকতে হবে, যে আমি ইউজ করবো কীভাবে। ওই জায়গাটাতে আমাকে শুধু কৃষকরাই আমি ইকুইপড করলে হবে না, তার সাথে সাথে আমার যারা ডিস্ট্রিবিউটর আছে, যারা সেলার আছে, তাকেও কিন্তু ওয়েল ইকুইপড করতে হবে। না হলে কিন্তু সে এই মেশিনটাকে ইউজ করবে কীভাবে, তাকে সে সুযোগটা দিতে হবে। এখন মনে করেন যে আপনি যদি আজকে আমাকে জিজ্ঞাসা করেন বাংলাদেশের কিছু বড় সমস্যা কি, আমি কিন্তু একটাই সমস্যা বলবো, যে আপনি যদি কৃষকরা ফেয়ার প্রাইস এনশিওর করতে পারেন, আমি প্রোডাকশন আপনাকে প্রতি বছর 10% বাড়িয়ে দিতে পারবো। একটাই শুধু নিশ্চিত করেন যে কৃষকের দাম পাবে।
এই গ্যারান্টি দিলেই ফলন বাড়বে। এখন এই কাজটার জন্য যেটা করতে পারে কার্ডের মাধ্যমে, যে কার্ডের অ্যাক্সেস থাকলে কৃষক তখন আপনার তথ্যবত্ত পাবে যে কোন বাজারে ভালো আছে, সে তখন তার কার্ডটাকে ব্যবহার করে তাদের সাথে লিঙ্ক করে বাজারে সাপ্লাই দিতে পারবে, এবং সাপ্লায়ার যারা ক্রেতা তারা সরাসরি কৃষক থেকে কেনার একটা সুযোগ পাবে যে আমি কৃষকের থেকে কিনছি, সেটা ক্লেম করতে পারবে সরকারের কাছে যে আমার এই প্রোডাক্টটা, আমি এই পেঁয়াজটা, এই টমেটো এক্স গ্রামের এক্স কৃষকের থেকে কিনে বাজারজাত করছি, সুতরাং সে এই সাপোর্ট পাওয়ার যোগ্য, তাকে প্রণোদনা দেওয়া যায়, এই সার্টিফিকেটটা তখন সে পাবে। সুতরাং কার্ডটা আমরা তো উই হ্যাভ বিন ড্রিমিং, আমরা মনে করি যে বর্তমান সরকার যে উদ্যোগটা নিয়েছে এটা সাকসেসফুলি আমরা করতে পারি, তাহলে ডেফিনেটলি এটা কৃষককে অনেক দিগন্ত উন্মোচন করবে। এবং শুরুতে হয়তো আমরা অনেক কিছু ইউজ করতে পারবো না, বাট ইট উইল টেক টাইম। কয়েকদিন পরে দেখবেন যে এটার অনেক আরো ডাইভার্সিফাইড করা যাবে এর সুযোগ। আমরা যারা বুঝিনি বিষয়টা কৃষক কার্ড কিভাবে আসবে, সেই জায়গায় আমরা যাব। তবে তার আগে একটা আমরা ছোট্ট বিরতিতে যেতে চাই। দর্শক, আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, ফিরবো শিগগির, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আজকের স্টার কৃষিতে। সাথে আছি আমি ফাইজুল সিদ্দিকী এবং আমাদের সাথে দুইজন অতিথি আছেন। আমরা কথা বলছিলাম কৃষক কার্ড নিয়ে, এবং কৃষক কার্ডের বিষয়টা যদি আমরা দেখি যে বাংলাদেশে যতটুকু জানা যায় যে 2,27,00,000 কৃষক পরিবার আছে এটি বলা হয়, এবং এর মধ্যে 40 লাখ কৃষকই হচ্ছে ভূমিহীন। তাহলে আসলে কৃষক কার্ড কারা পাবে? এরা কি যারা মাঝারি ধরনের কৃষক, বা যারা ধনী কৃষক, নাকি গরিব কৃষক, কারা আসলে এই কার্ডগুলো পাবে? ধন্যবাদ আপনাকে। আমি একটু আপনাকে ইনফরমেশন দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনি বলবেন 2,27,00,000, এটা আসলে আমরা ধারণা করছি। আসলে বাংলাদেশের এখন যে পরিসংখ্যান রয়েছে সেখানে বাংলাদেশের কৃষক বলা হয়েছে 1,73,00,000। এখানে ভূমিহীন বলা হয়েছে 91 লাখ, 42 লাখের মতো বলা হয়েছে হচ্ছে আমাদের যেটা প্রান্তিক, তারপর কৃষক যারা ক্ষুদ্র কৃষক সেটা 19 লাখ, মাঝারি 19 লাখ, আর 2 লাখ হচ্ছে বৃহৎ কৃষক। এই পরিসংখ্যান, কিন্তু আমরা একটা ধারণা যে যেখানে 18 কোটি মানুষ সেখানে অবশ্যই 2 কোটির ওপরে কৃষক পরিবার হবে। তো সেই জায়গা থেকে আপনি যে কথাটি আমাকে বললেন যে আমরা এটা কীভাবে এই সেবাটি মানুষকে দিতে পারি, এখানে দেখেন আমরা ভূমিহীন, প্রান্তিক এবং ক্ষুদ্র বর্তমান সরকারের যে পরিকল্পনাটি রয়েছে, এবং আমরা যখন এই মাননীয় প্রধানমন্ত্রী এটা আসলে দীর্ঘদিন যাবত উনি এই পরিকল্পনাটি করেছেন যে কিভাবে ভূমিহীন, প্রান্তিক এবং ক্ষুদ্র এই 3টা লেভেলকে সরাসরি কার্ডের মাধ্যমে তাদেরকে কিছু সরকারি যে সহায়তা সেটা যেন দুর্নীতিমুক্তভাবে পৌঁছানো যায়। এই জায়গা থেকে ভূমিহীনকে টার্গেট করেছেন, প্রান্তিককে এবং ক্ষুদ্রকে। তো সেই জায়গায় আমি বলি বাংলাদেশে যে আমি 91 লক্ষ বলছি ভূমিহীন, তাদের ভূমি নেই, তারা কি করবে? এটা একটা প্রশ্ন আসে বিভিন্ন সময়। এটা যেটা চিন্তা, আপনি জানেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রয়াত প্রধানমন্ত্রী যখন ছিলেন তখন উনি বসত বাড়িতে একটা খুব বড় একটা প্রোগ্রাম নিয়েছিলেন, স্যার বলতে পারবেন, সেটি হচ্ছে বসত বাড়িতে সবজি চাষ সহ হাঁস মুরগি পালন এগুলো। কারণ আপনি সরকারেরও আসলে এই কার্ডে কিছু প্রত্যাশা রয়েছে। আমি এর আগে বলেছি যে কিভাবে কৃষকের প্রত্যাশা, সরকারের প্রত্যাশা হচ্ছে যে আমরা যদি বসত বাড়িতে যদি চিন্তা করি, ভূমিহীনের প্রত্যেকের কিন্তু বসত বাড়িতে ছোট্ট জায়গা রয়েছে। এই জায়গাতে এখন নতুন নতুন কিছু প্রযুক্তি হয়েছে, যদি 10টি মরিচের গাছ লাগাই, অথবা বস্তায় আদা চাষ, হলুদ চাষ যেটা ছায়াতে, এগুলো যদি প্রোডাকশন করতে পারি, তাহলে আপনি মশলা, আপনি শুনে অবাক হবেন যে মশলাতে শুধুমাত্র মশলা এবার 50,000 কোটি টাকার মতো আমরা ইম্পোর্ট করেছি। অথচ বসত বাড়িতে যদি আমরা করি এটা অনেক কমিয়ে নিয়ে আসা সম্ভব, মরিচের জাত সারা বছর সম্ভব। এটা একটি প্রত্যাশা গভর্নমেন্টের যে আমরা যদি বসত বাড়িতে ভালো কিছু করতে পারি, এই ভূমিহীনদেরকে তারা এই টাকাটি দিবে। এই কারণে একটা সরাসরি একটি সহযোগিতা সরকার সিদ্ধান্ত নেবে পলিসিতে যে কত তারা বছরে দিবে। তাহলে দেখেন বসত বাড়িতে যখন প্রোডাকশন হলো, আলটিমেটলি ওই ভূমিহীনের পাশাপাশি কিন্তু যারা প্রান্তিক, মাঝারি, তারাও কিন্তু তাদের দেখাদেখি করবে। এবং এটা আমাদের যে চিন্তাটি রয়েছে বাস্তবায়ন পলিসিতে, যে গ্রাম পর্যায়ে আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রাম সরকার প্রচলন করেছিলেন। তারই আদলে গ্রামে ভালো যে কৃষকগুলো রয়েছে তারা বিএনপির নেতাকর্মী না, বিএনপির বিভিন্ন সমাজ বিভিন্ন ভালো কৃষককে নিয়ে একটি মনিটরিং কমিটি করা, যেটা উপসহকারী কৃষি কর্মকর্তা সরাসরি করতে পারবে। সেটার নাম হতে পারে যে গ্রাম কৃষি উন্নয়ন কমিটি, কিছু একটা। তারা যেন মনিটরিং করে, এবং বসত বাড়িতে যারা চাষ করছে না তাদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায় এই পলিসিও থাকবে। প্রয়োজনে পুরস্কার থাকবে, ইউনিয়ন ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক পুরস্কার, যারা ভালো বসত বাড়িতে সবজি, এটা থাকবে। এটা একটা প্রত্যাশা। প্রান্তিক কৃষক যারা আছে, এটা আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে প্রান্তিক ক্ষুদ্র তারাও একটি সরকারি সহযোগিতা পাবে সরাসরি, এবং তাদের ইচ্ছা হচ্ছে যে তারা যদি একটা ফসলে যদি কিছু সরকার সার দিতে পারে অথবা বীজের একটু সাশ্রয়, তাহলে কৃষকের টেনশন কম থাকবে। এবং এটা কিন্তু আলটিমেটলি অ্যালাইন করা হয়েছে নিউট্রিশনের সাথে, পুষ্টিতে, বসত বাড়ি প্লাস পুষ্টি। এবং বাচ্চার যখন ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড দুইটা কিন্তু সম্পর্ক রয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড একটা মধ্যবিত্ত পরিবার যখন এটা পাবে তখন দেখবেন তাদের অনেকাংশে মানসিকভাবে তারা প্রশান্তিতে থাকবে, এবং বাচ্চার এই যে লেখাপড়া থেকে প্রতিটি কাজে কিন্তু তাদের মনোযোগ বেড়ে যাবে।
এভাবে এটা চলবে। এবং ফাইনালি যদি আমি বলি সরকারের প্রত্যাশা কোথায়, স্যার যেটা বলছিলেন, আজকে কিন্তু বাংলাদেশের কৃষি পলিসি রয়েছে, কিন্তু যদি ডাটাবেস সঠিক না থাকে এই পলিসি কিন্তু সঠিক নেই। আপনি পুষ্টির পলিসি রয়েছে, আপনি পুষ্টি কি পরিমাণ দরকার এটা কিন্তু আমাদের সঠিক পলিসি নেই। এই ডাটাবেসটা মাননীয় প্রধানমন্ত্রী এটা খুবই একটা চ্যালেঞ্জিং কাজ নিয়েছেন এবং উনি সেটা বাস্তবায়নও করবেন। আপনারা জানেন যে শপথের প্রায় 5 দিন পরে 23শে ফেব্রুয়ারি উনি আমাদেরকে নিয়ে, সকল মন্ত্রী ছিলেন, আমরা যারা এই গবেষক হিসেবে কাজ করেছি তাদেরকে নিয়ে একটি মিটিং করেছেন এবং সেখানে তিনি এই চ্যালেঞ্জটি নিয়েছেন, বলেছেন যে আমরা খুব তাড়াতাড়ি, শপথের কিন্তু 5 দিনের মাথায় উনি এই কাজটি শুরু করেছেন। তাহলে এই জায়গায় আমরা আশা করছি যে ওনার যে গুরুত্ব, উনি যে সময় দিচ্ছেন এবং সবসময় মনিটর, আমরা আশা করছি বাংলাদেশ একটা ভালো কিছু পেতে যাচ্ছে, হয়তো পর্যায়ক্রমে এটা বাস্তবায়ন হবে। জানেন যে এটা, কিন্তু আমার একটা বিষয় এখানে জানার বিষয়, আমি সংযোজন করতে চাই যে আপনি যেটা বলতেছিলেন যে ভূমিহীনরা কিভাবে বেনিফিট হবে। আমার কিন্তু বেশিরভাগ কৃষকই কিন্তু ভূমিহীন, 45 to 50% আমার কাছাকাছি প্রায় আছে। এখন বর্তমান যে সিস্টেম, এই সিস্টেমে তারা সরকারের কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, না প্রণোদনা, না ব্যাংক ঋণ, না আপনার কোনো জমি নিতে পারছে সরকারের কাছ থেকে। কারণ জমি ব্যাংক থেকে ঋণ নিতে গেলে প্রথম শর্ত হলো আপনার দলিল লাগবে। তাহলে তারা কি করবে? 50% কৃষককে আমার হারিয়ে যাবে। তারাই কিন্তু আমার মাঠে আসল ফসল ফলায়, গায়ের মাঠে কাজ করে নিজে ফসল ফলায়। সুতরাং এই ভূমিহীনদের যখন আপনি কার্ডটা দিবেন না যে কৃষক হিসেবে আইডেন্টিফাই করে, তখন কিন্তু এই কার্ডটা ব্যবহার করে সে কী পরিমাণ জমিতে ধান চাষ করছে ওই পরিমাণ বুঝেই কিন্তু সরকার তাকে ঋণ দিতে পারবে, ব্যাংক ওই পরিমাণ বুঝে তার আলু চাষের জন্য কতটুকু ঋণ লাগবে তার একটা পার্সেন্টেজ ব্যাংক দিতে পারবে, অথবা প্রণোদনার জন্য সে কতটুকু এলিজিবল হবে ওই কার্ডটাই তাকে নির্ধারণ করবে। আমি মনে করি যে এই কার্ডটা মার্জিনাল এবং ভূমিহীনদের জন্য সবচেয়ে বেশি কাজে লাগবে। কারণ আপনি যখন কোনো পলিসি করবেন যে আপনি কোনো জমি বরাদ্দ করবেন ভূমিহীনদের মাঝে, তখন আপনি আইডেন্টিফাই করবেন কিভাবে? আপনি তো ওই এলাকার কার্ডটা দেখলে বুঝতে পারবেন যে ওই এলাকার কয়জন কৃষক আছে তাদের ভূমি নেই, তাদেরকে প্রায়োরিটি দেওয়া হোক। না হলে কি হবে? না হলে দেখা যাবে যে মেম্বার চেয়ারম্যান তাদের আত্মীয় স্বজনই ঢুকাই দেয় লিস্টের মধ্যে, ওই কাজটা হবে না। স্যার এইখানে আপনি যেমনটি বললেন, কিন্তু আমরা আরেকটু ব্রড পরিসরে যেতে চাই যে কৃষক কার্ড তো শুধু ফসল না, এর পাশাপাশি মৎস্যজীবী এবং যারা হচ্ছে গবাদি পশু পালন করে তাদের জন্য। আচ্ছা, তাদের জন্য আসলে এই কার্ড কিভাবে কাজ করবে? কারণ গবাদি পশু তো 2 দিন পরে বিক্রিও করে দিতে পারে, মাছ পুকুর নাও থাকতে পারে, এক্ষেত্রে কিভাবে কাজ করবে? ধন্যবাদ আপনাকে। আমাদের কৃষক কার্ডে আমরা প্রাথমিকভাবে যে সিদ্ধান্ত নিয়েছি, অনেকগুলো তথ্য থাকবে কৃষি রিলেটেড। তার মধ্যে মৎস্য চাষী, তার মৎস্য কত শতাংশে মাছ চাষ করে এবং প্রাণী সম্পদের ক্ষেত্রে তার খামার আছে কিনা, ডেইরি অথবা পোলট্রি হতে পারে, অথবা ব্যক্তিগতভাবে তার কতগুলো গরু রয়েছে, ছাগল, এগুলো তথ্য থাকবে এবং এটা এডিট করা যাবে, সবসময় এই তথ্য আপ টু ডেট করা যাবে। এবং এই যে খামারির যে কথা বললেন, আপনারা দেখেন যে আমাদের প্রান্তিক পর্যায়ে যারা খামারি রয়েছে তারা কিন্তু ঋণের ক্ষেত্রে খুব সমস্যায় পড়ে। সেক্ষেত্রে আমাদের সমস্যা না, তারা পায় না, বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রেই স্যার তারা পায় না। কিন্তু এই কৃষক কার্ডে ওই যে জমি থাকলো সবকিছু, সে কিন্তু তার এই যে খামার কয়টি আছে এটা যখন ব্যাংকে যখন শো করবে অনলাইনে, তখন কিন্তু ব্যাংক তাকে এই ক্ষেত্রে ঋণ সুবিধাটি দিতে পারবে। তারপর বিভিন্ন সময় আপনার দেখেন স্যার যে কথাটি বললেন, করোনার সময় পোলট্রিতে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছিল, এখানে সরকার প্রণোদনা দিয়েছিল, কিন্তু আমার কৃষক কিন্তু সঠিকভাবে সেটা পায় নাই। যখন আমার এই ডাটাবেসটি থাকছে, এই ডাটাবেসের কারণে কিন্তু আলটিমেটলি কে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের ওই যে মনিটরিং টিম থাকবে, আপনি দেখেছেন, তারা কিন্তু আলটিমেটলি এই সঠিক তথ্য দিবে এবং সঠিকভাবে তারা ওই যে তার কার্ডে অনলাইনে পাবে। এখানে কোনো দুর্নীতি অথবা কোনো মিডলম্যান কোনো কিছু থাকবে না। আরেকটু আমি সংযোজন করতে চাই এখানে, আপনি দেখেন এখানে যেটা বললেন যে আপনি কৃষি ঋণ, আমার কৃষি ঋণের এখন বড় সমস্যা হলো যে আমার যদি টোটাল যে ব্যাংকিং সেক্টর আছে 68% হলো প্রাইভেট সেক্টরের দায়িত্ব পড়ে অ্যাজ পার বাংলাদেশ ব্যাংকের ইনস্ট্রাকশন, আর আপনার 32% হলো ন্যাশনালাইজড ব্যাংক। কৃষি ব্যাংকে তো ব্রাঞ্চ নেই গ্রামের গঞ্জে, সুতরাং আমি কৃষক এই 68% যে ঋণ প্রাইভেট ব্যাংক করে কি, তখন এই টাকাটা বিভিন্ন এনজিওরে দিয়ে দেয়, বিভিন্ন কোম্পানিগুলো দিয়ে দেয়, তারা টাকাটা দিতে পারে না। কিন্তু যখনই আপনার মার্জিনাল ফার্মাররা কার্ড হবে, সে অনলাইনে যে কোনো ব্যাংক থেকে, কারণ প্রাইভেট ব্যাংকের ব্রাঞ্চ গ্রামে থাকার দরকার নেই, আপনি অ্যাপ্লিকেশন করবেন, আপনার কার্ডে তথ্য থাকবে, অ্যাকর্ডিংলি আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। সুতরাং এখন আমার যে সমস্যাটা যে আমার বড় অঙ্ক প্রায় 70% টাকা সরাসরি কৃষকের কাছে পৌঁছছে না, এই টাকাটা পৌঁছে যাবে। সুতরাং এই জন্য আমরা মনে করি এটাকে ডিজিটাইজ কার্ডটা হওয়ার সাথে সাথেই একটা পরিবর্তন আসবে, এগ্রিকালচারের বিনিয়োগের সুযোগ আসবে। এবং আমরা করোনার সময় আমরা দেখেছি যে গ্রামের বেশিরভাগ মুরগির খামার হলো মহিলারা করে, যাদের লেখাপড়া কম, তাদের অ্যাক্সেস নাই, পরের উপর ডিপেন্ডেন্ট, তারা খামারগুলো চালাইতে পারে না টাকার জন্য। আমাদের যেটা মনে হচ্ছে যে কৃষক কার্ড নিয়ে আসলে এত সংক্ষিপ্ত আলোচনা না, আরো আলোচনা দরকার, সময়ের স্বল্পতা আছে। আমরা হয়তো এই কৃষক কার্ড নিয়ে আবারও আমরা আলোচনা করবো। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা কথা বলছিলাম কৃষকের কার্ড নিয়ে। নতুন সরকার কৃষকদের কৃষক কার্ড দেবেন এবং তারা
কৃষকরা যেন এই কার্ড ব্যবহার করে সর্বোচ্চ সুবিধা রাষ্ট্রের কাছ থেকে পেতে পারে সেই চেষ্টাই চলছে। কৃষক কার্ড, কৃষকরা পাক এবং বাংলাদেশের কৃষি খোরপোশ কৃষি থেকে যে বাণিজ্যিক কৃষির যে রূপান্তর, এই রূপান্তরটি আরও শক্তিশালী হোক, টেকসই হোক, এ প্রত্যাশায় শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।